আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ও সুশাসন এবং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে দ্বিতীয় পত্র পূর্ণদেশ শাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় জিন্নার দ্বিজাতি তত্ত্ব। আমরা আগের ক্লাস নিয়েছিলাম যে 1935 সালের ভারত শাসন আইন। আজকের ক্লাসে তোমাদের হবে জিন্নার দ্বিজাতি তত্ত্ব 2 নেশনস থিওরি অফ জিন্না। 1928 সালে নেহেরু রিপোর্ট প্রকাশিত হবার পর থেকে হিন্দু মুসলিমদের মধ্যকার সম্পর্ক দিন দিন অবনতি হতে থাকে। 1937 সালের নির্বাচনে 1937 সালের নির্বাচনে সাধারণ নির্বাচনে বা প্রাদেশিক পরিষদের নির্বাচনের পর এদেশ গুলোর মন্ত্রিসভার মুসলমান প্রতিনিধিত্বের প্রশ্নে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সরকার গঠন নিয়ে সরকার সৃষ্টি নিয়ে বিভেদ সৃষ্টি শুরু হয়। মুসলিম জনগণ তাদের এর ভাষ্য মতে দেখা যায় যে মুসলিমরা আলাদা একটি জাতি হিন্দুরা আলাদা একটা জাতি, তাদেরও একটি রাজনৈতিক দল রয়েছে, মুসলিমদেরও একটি আলাদা রাজনৈতিক দল রয়েছে। কিন্তু এই দুই জাতি সমন্বয়ে তারা সরকার গঠন করা প্রাদেশিক পরিষদের নির্বাচনে তাদের অবস্থানকে নিয়ে যে মতবিরোধ দেখা দেয় তারই যে ব্যক্তিতে দেখা যায় যে জিন্না দ্বিজাতি তত্ত্ব প্রকাশ করে, তারই ভিত্তিতে জিন্না দ্বিজাতি তত্ত্ব প্রকাশ করেন। মিস্টার জিন্না ঘোষণা করেন যে ইসলাম ও হিন্দুদের প্রকৃত স্বরূপ আমাদের সবারই জানা। এই স্বরূপ অনুসারে হিন্দুরা একটি পৃথক জাতি, মুসলিম একটি পৃথক জাতি, তাদেরও একটি রাজনৈতিক দল রয়েছে, মুসলিমদেরও একটি রাজনৈতিক দল রয়েছে। ইসলাম ও হিন্দুদের শুধু ধর্মই আলাদা নয় প্রকৃতপক্ষে এদের রয়েছে দুটি সুনির্দিষ্ট হচ্ছে যে রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থা ধর্মীয় দিক তারা তাদের নিজস্ব চালচলন আচার-আচরণ ও কৃষ্টি কালচার ভিন্ন হয়ে থাকে। হিন্দু মুসলিম কখনো এক জাতি হিসেবে গড়ে উঠতে পারবে এটা আশা করা হচ্ছে যে একটি দুষ্কর স্বপ্ন মাত্রই। একটি অভিন্ন ভারতের প্রশ্নে ধারণা করা যায় যে এখানে ভারত হিন্দু মুসলিমরা একসাথে বসবাস করবে, কিন্তু দেখা যায় জনগণ এর দুটি পৃথক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পৃথক চিন্তা ভাবনা থাকার কারণে তারা তাদের সেই স্বাভাবিক অবস্থা আর ফিরে পেতে পারে না। তাদের সুখ দুঃখ, তাদের অভাব অভিযোগ তাদের চলাফেরা হচ্ছে যে হিন্দুদের যে একঘেয়েমি মনোভাব তাদের রাজনৈতিক দল বড় বৃহৎ জনগোষ্ঠী অনেকগুলো প্রদেশ রয়েছে, এই সব মিলিয়ে তারা সবসময় প্রায় এক পেশি নীতি গ্রহণ করতে থাকে সরকার গঠন করার ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব কম দেখায়। একবারে দেখা যায় যে প্রাদেশিক পরিষদের 6টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে এখানে মুসলিম লীগ তাদেরকে সরকার গঠন করার জন্য প্রস্তাব করে, কিন্তু দেখা যায় যে তারা তাদের এককভাবে সরকার গঠন করার জন্য চেষ্টা করে এখানে তাদেরকে পিছনে ফেলে দেওয়া হয় সংখ্যালঘু বলে মনে করা হয়। পাঞ্জাবে সরকার গঠনকে নিয়ে মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি বিভেদ সৃষ্টি হয়। এই বিভেদ থেকে দুটি পৃথক জাতির কথা ধারণা লাভ করা যায়। সুতরাং জিন্না দাবি করেন যে ভারতে হিন্দু ও মুসলমানদের দুটি পৃথক জাতি, ভারতের মুসলমানদের একটি পৃথক আবাসভূমি থাকা দরকার রয়েছে, তাই তাদের প্রয়োজন একটি পৃথক আবাসভূমি যা রাষ্ট্রের। 1940 সালের জানুয়ারি মাসে মিস্টার জিন্না আর মন্তব্য করে দেখা যায় যে তিনি এটি বলে ফেলেন যে তার 2 নেশনস থিওরি আর এটাই 2 নেশনস থিওরি নামে অভিহিত করা হয়েছে। লাহোর প্রস্তাব 1940 সাল 23 মার্চ। লাহোর প্রস্তাবের পটভূমি
এখানে আমরা যে দেখতে পাচ্ছি এবং লাহোর প্রস্তাব এবং লাহোর প্রস্তাবের এবং পটভূমি যদি নিয়ে আমরা আলোচনা করি তবে তাহলে দেখা যায় যে লাহোর প্রস্তাব হয় 1900 এবং হচ্ছে যে এবং 1940 এবং সালের এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 23 এবং মার্চ পাকিস্তানের এবং লাহোরে মুসলিম লীগের এবং অধিবেশন অনুষ্ঠিত হয়। মুসলিম লীগ এবং প্রাদেশিক এবং পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এবং ভারতীয় কংগ্রেস এবং দল 6টি এবং প্রদেশে এবং পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তারা এবং মুসলিম লীগ ও কংগ্রেসের সাথে যুক্তভাবে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব এবং কংগ্রেস এবং তা অস্বীকার করে। মুসলিম লীগ এবং পাঞ্জাবের সর্ব এবং দলীয় মন্ত্রিসভা গঠন করে, কিন্তু কংগ্রেস 1937 সালের এবং নির্বাচনে 6টি প্রদেশে এককভাবে মন্ত্রিসভা গঠন করার জন্য তারা সম্মত হয় এবং দেখা যায় যে তাদের মধ্যে একটি ভিন্ন নীতি এবং চলে আসে। এই এবং ভিন্ন এবং নীতি থেকে হিন্দু মুসলিমদের এবং স্বাভাবিক অবস্থা নিয়ে আসার জন্য এখানে জিন্নাহ টু নেশনস এবং থিওরি এবং দ্বি-জাতি তত্ত্ব উত্থাপন করে। 1940 সালের 23 মার্চ এবং লাহোর প্রস্তাবে শেরেবাংলা একে ফজলুল হক এবং এই প্রস্তাবটি উত্থাপন করেন এবং বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবং 24 মার্চ এটি সর্বসম্মতিক্রমে এবং গৃহীত হয়। আর এই বিষয়টি হচ্ছে যে মূল এবং লাহোর প্রস্তাবের এবং প্রেক্ষাপট। এরপর হচ্ছে মূল এবং লাহোর প্রস্তাব এবং এর এবং বৈশিষ্ট্য সমূহ এবং সম্পর্কিত বিষয়ে আমরা যদি আলোচনা করি তবে তাহলে এখানে আমরা দেখতে পাই যে লাহোর প্রস্তাবে এবং কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে সংক্ষিপ্তভাবে যা আলোচনা করা যায় সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। এখানে এই প্রস্তাবটি এবং নিম্নে এবং আলোচনা করা হলো। দেখা যায় যে নিখিল ভারত মুসলিম লীগ এবং হচ্ছে যে দৃঢ়তার এবং সাথে পূর্ণ ঘোষণা এবং করে যে 1935 সালের ভারত শাসন আইন অনুসারে যে এবং পরিকল্পনা করা হয়েছিল তা দেশের এবং এর উদ্বুদ্ধ অবস্থার প্রেক্ষিতে অসংগত এবং অসামঞ্জস্য এবং পূর্ণ, যা সর্বভারতীয় মুসলিমদের কাছে এবং অগ্রহণযোগ্য। এর পরের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলছি যে সমস্ত সাংবিধানিক এবং পরিকল্পনা নতুন ভাবে এবং বিবেচনায় করা না হলে মুসলিম এবং ভারতে অসন্তুষ্ট হবে এবং তা অনুমোদন ও সম্মতি স্বাভাবিক এবং হচ্ছে সংবিধান এবং রচিত হলে এবং কোনো সংশোধিত পরিকল্পনা তাদের এবং নিকট এবং গ্রহণ করা এবং হবে না। এর পরেরটা যে নিখিল ভারত মুসলিম লীগের এবং সুচিন্তিত এবং অভিমত এবং এর সাথে যে ভারতের কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা বা মুসলমানদের নিকট এবং গ্রহণযোগ্য হবে না যদি তা নিম্নলিখিত মূলনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং না হয়। এই মূলনীতিগুলো হচ্ছে যে আমরা যদি এবং বলি তবে তাহলে দেখা যাবে যে অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সন্নিবেশিত অঞ্চলগুলো নিয়ে আলাদা বা পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে প্রয়োজন অনুযায়ী এবং এই প্রদেশগুলো গঠন করার ক্ষেত্রে এবং ভারতবর্ষে থেকে তাদের বিচ্ছিন্ন হলে তাদের বিচ্ছিন্ন আবাসভূমি করা হবে। স্বাধীন রাষ্ট্রসমূহ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহকে ঘোষণা করতে হবে। এই সমস্ত অঞ্চলের সংখ্যালঘুদের এবং ধর্মীয় এবং সাংস্কৃতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক সকল ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা এবং অধিকতর সুযোগ সুবিধা প্রদানের জন্য পরামর্শ প্রদান করা হয়। এই বৈশিষ্ট্যগুলো এবং বিশ্লেষণ করলে অনেক বড় হয়ে যায়, কিন্তু সংক্ষিপ্ত ভাবে বললে এর থেকে আরো অনেক ছোট করে বলার সুযোগ থাকে। তাই আমরা বলবো যে মূল এবং লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখতে পাই ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সুন্নি এবং বিজিত স্থানগুলোকে অঞ্চল হিসেবে চিহ্নিত করা এবং ভারতের উত্তর এবং পশ্চিম এবং পূর্ব ভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে স্বাধীন এবং রাষ্ট্র ঘোষণা করা এবং এসব স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন বোধে ভারতবর্ষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো এবং সীমানা নির্ধারণ করা। এসব স্বাধীন রাষ্ট্র বা প্রদেশ এবং অঙ্গ রাষ্ট্রগুলো হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম এবং সংখ্যালঘু এবং দলগুলোর সাথে পরামর্শক্রমে এবং এই সিদ্ধান্তগুলো কার্যকর করতে হবে যাতে তাদের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টি না হয়। তাই বলা যেতে পারে যে 1940 সালে লাহোর প্রস্তাব পাকিস্তান এবং রাষ্ট্রকে
বা ভারতবর্ষকে এবং দুটি এবং রাষ্ট্রের এবং সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ভূমিকা রেখেছে। আর এই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পরিপ্রেক্ষিতে পরবর্তী একাধিক রাষ্ট্র স্টেটস এবং কথাটি এবং থেকেই আমরা দেখতে পাই পরবর্তী স্বাধীন এবং বাংলাদেশের অদ্ভুতবাদ জন্ম হয়েছে। তাই আমরা আজকের ক্লাসটি এবং এবং গভীরভাবে এবং মনোযোগ দিয়ে এবং পড়ব এবং শুনবো এবং দেখব এবং পরবর্তী ক্লাস এবং সবাই দেখবে এবং সেই এবং প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।